তো সংগঠন করতে গিয়ে যে প্রশ্নটা সবচেয়ে বেশি শুনতে হয়েছে এটা হচ্ছে কেন সংগঠন করব। এই উত্তরটা আসলে এক একজনের কাছে এক এক রকম। আমি যদি আমার দিক থেকে বলি সেটি হচ্ছে যে সংগঠন করার জন্য যে পড়াশোনার ক্ষতি হয় এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না, কারণ আমি অনেককে প্রশ্ন করেছি এবং জেনেছি যে তারা পরীক্ষার আগের রাতে পড়েন। তার মানে একটা বড় সময় তারা আসলে আলস্যে কাটান এবং একেবারেই কোনো কিছু না করে কাটান। তো সেই সময়টাকে আমরা যদি আমি কি করব রে, এই যে চিন্তা, এটাকে যদি আমরা আমাদের কি হবে রে, দেশের কি হবে রে, এই জায়গাতে বদলে দিতে পারি, তাহলে আমার কাছে মনে হয় যে জাতিগতভাবে আমাদের উন্নতি করা সম্ভব। তো সেই জায়গাটা থেকে সংগঠন করা জরুরি যে দেশের কি হবে রে। অর্থাৎ আপনি পার্টিকুলারলি যে সংগঠনটাই করেন না কেন, আপনি যদি চলচ্চিত্র সংগঠন করেন তাহলে দেশীয় চলচ্চিত্রের ডেভেলপমেন্টের জন্য আপনি চিন্তা করবেন। আপনি যদি বিতর্ক করেন তাহলে দেশীয় বিতর্কের ডেভেলপমেন্টের জন্য আপনি চিন্তা করবেন। আপনি যদি আইটি সোসাইটি বা তথ্য প্রযুক্তি সংগঠন করেন তাহলে তথ্য প্রযুক্তির মধ্য দিয়ে কিভাবে দেশের উন্নয়ন করা সম্ভব সেইগুলো নিয়ে আপনি চিন্তা করবেন। সুতরাং সংগঠন আমাদেরকে কিন্তু জাতির প্রতি বা দেশের প্রতি এক ধরনের বোধ বা প্রেম এটা জাগ্রত করে আমার কাছে মনে হয়, এবং সংগঠন করার মধ্য দিয়ে একজন মানুষ সাংগঠনিক হয়। আপনাদের জ্ঞাতার্থে বলি যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটির প্রতিষ্ঠাকালীন সদস্যদের মধ্যে ইতিমধ্যে দুজন, আপনারা যেহেতু বিসিএসকে বর্তমান প্রচলিত সমাজ ব্যবস্থায় সাফল্যের একটা মাপকাঠি বা দণ্ড হিসেবে মনে করেন, সেই জন্য বলছি যে আমাদের প্রতিষ্ঠা কমিটির মধ্যে অলরেডি ইতিমধ্যে দুজন বিসিএস ক্যাডার হয়েছেন এবং আরও অন্তত 3 জন বিসিএস পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি যে তারা বিসিএস ক্যাডার হয়তো হবেন, যেহেতু তাদের জীবনের লক্ষ্য ওদিকে। আর আমরা যারা বিসিএস কেন্দ্রিক জীবনের লক্ষ্য সেট করিনি, আমি যেহেতু নিজে সাংবাদিকতা করি, আমি 2য় বর্ষেই সাংবাদিক হয়েছি এবং এখন আপনাদের আশীর্বাদে বেশ ভালোই করছি। তো আমরা যারা সংগঠনের সঙ্গে ছিলাম তারা কিন্তু পেশাগত জীবনে এসে সংগঠনের এই গুরুত্বটা উপলব্ধি করছি। সেটি হচ্ছে আমার সহধর্মিনী, উনি একজন বিসিএস ক্যাডার, উনি অ্যাডমিন ক্যাডার হিসেবে আছেন। উনি নানানবিধ বৈচিত্র্যময় কাজের মধ্য দিয়ে যান। উনি যখন যেমন এখন ব্র্যান্ডিং ঢাকার একটা কর্মশালা চলছে, ঢাকাকে ব্র্যান্ডিং করতে চাচ্ছে ঢাকা ডিসি অফিস, উনি ঢাকা ডিসি অফিসে চাকরি করছেন। তো এই কাজ করতে গিয়ে ওনার এই সংগঠনের অভিজ্ঞতাটা কাজে লাগছে। কিভাবে একজন অতিথিকে আহ্বান জানাবেন, কিভাবে ওই অনুষ্ঠানটা উনি সাজাবেন, কারা ফুল দেবেন, ব্যানারটা কিভাবে করতে হয় এবং কিভাবে পুরো আয়োজনটাকে সফল করতে হয়, এই অভিজ্ঞতা কিন্তু তার বেশ কয়েক বছরে হয়েছে সংগঠন করতে গিয়ে। আমাদের একটা বন্ধু একটা বেসরকারি এনজিওতে সম্প্রতি চাকরি পেয়েছে। সে তার ভাইবা বোর্ডে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি যে আইটি সোসাইটির জয়েন্ট সেক্রেটারি ছিলেন, আপনারা কি করেছেন, তখন সে আমাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে বলেছে এবং বলার পরে তাদের কাছে মনে হয়েছে যে কার্যক্রমের জন্য তারা লোক খুঁজছেন সেই ধরনের কার্যক্রম সে ইতিমধ্যে করে এসে এবং তার চাকরিটা হয়েছে। এই উদাহরণগুলো এই কারণে দিলাম যে সংগঠন করতে গেলে আপনার পেশাগত জীবনেও আমার কাছে মনে হয় যে দক্ষতাটুকুর দরকার, বা আপনি সিভিতে যে তথ্যগুলো আপলোড করবেন বা লিখবেন সেই তথ্যগুলো করার ক্ষেত্রেও কিন্তু সংগঠন আপনাকে নানানভাবে সহযোগিতা করতে পারে। এটা আমাদের কাছে বিভিন্ন বাস্তব পরিস্থিতির মধ্য দিয়ে মনে হয়েছে। আর এর বাইরে আপনি যেহেতু দেশের জন্য চিন্তা করেন বা দেশের জন্য কাজ করবেন, আপনার নিজের মধ্যে এক ধরনের শান্তি বা স্যাটিসফ্যাকশন কাজ করবে বলে আমার কাছে মনে হয়। আর আরও একটা জিনিস মনে হয় আমার কাছে যে বর্তমান সময়ে এক ধরনের জঙ্গিবাদ বা এক ধরনের বাজে দিকে শিক্ষার্থীদের চলে যাওয়ার একটা টেন্ডেন্সি শুরু হয়েছে। আমরা একটা সময় দেখতাম আমরা দেয়াল পত্রিকা করেছি, আমরা ছোট কাগজ করেছি, আমরা কবিতা আবৃত্তির সঙ্গে যুক্ত ছিলাম স্কুল লেভেল থেকেই, সেইটা কিন্তু এখন নাই। সুতরাং সংগঠন করার মধ্য দিয়ে একজন তরুণের কিন্তু মেধা ও মননের বিকাশ হওয়া সম্ভব, এবং একজন তরুণ কিন্তু যেহেতু তিনি দেশীয় সংস্কৃতি, দেশীয় চিন্তাভাবনার সঙ্গে যেহেতু সংগঠন করার মধ্য দিয়ে যুক্ত থাকবেন, সেহেতু তিনি কিন্তু আমার বিশ্বাস যে কখনোই ওই ধরনের দেশ বিরোধী কোনো কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে পারবেন না, যেহেতু তিনি সংগঠন করেছেন বা সংগঠন করতে গিয়ে তিনি জেনেছেন যে দেশের জন্য কোনটা ভালো। তো বর্তমান প্রজন্মের বিপদগামী হওয়া ঠেকাতেও সংগঠনগুলোর কার্যক্রম বাড়ানো জরুরি বলে আমার কাছে মনে হয়। আর সব কথার শেষ কথা হচ্ছে যে যেহেতু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদাহরণই দেই, টিএসসিতে আমরা যে চায়ের কাপে চুমুক দিয়ে চা খাই, আজ থেকে 30 বছর আগে সেই চায়ের কাপে চুমুক দিয়ে হয়তো কোনো একজন সূর্য সেনানী স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছেন। আমরা যে রাস্তা দিয়ে হেঁটে যাই কলা ভবনের সামনে, সেই রাস্তা দিয়ে হয়তো একসময় এই বাংলার যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা হেঁটে গেছেন। তো এই অনুভূতিটা না গায়ে শিহরণ তৈরি করে।
যে শুধু পড়াশোনা করা, নোটপাতি জোগাড় করা, লাইব্রেরিতে বসে বিসিএস এর পড়াশোনা করা, বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য কিন্তু শুধু এটা নয়, বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য আরও অনেক বড়। সে কারণেই আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ছেন। সুতরাং আপনার আরও অনেক দায়বদ্ধতা আছে, আরও অনেক দায়িত্ব আছে। তো এই বিষয়গুলো যখন আমি ভাবতাম ফার্স্ট ইয়ারে, তখন আমার গা শিউরে উঠতো। আমার কাছে মনে হতো যে চলে যায় বসন্তের দিন, এই দিনগুলো তার কোনো দিন ফিরে পাবো না। আমি এটাও দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরো অনেক শিক্ষার্থী রেজিস্টার বিল্ডিং চেনে না। আমি অবাক হয়ে লক্ষ্য করেছি কার্জন হলের পুকুর ঘাটে কোনো দিন যায়নি, তারা জানে না। এই বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলো সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। তো আমার তাদের জন্য পরামর্শ হচ্ছে যে একটা দিন আপনি যে প্রচলিত জীবন ব্যবস্থার মধ্যে আছেন সব বাদ দিয়ে একটা দিন আপনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুধু ঘোরেন। আপনি চিন্তা করেন অপরাজেয় বাংলার সামনে দাঁড়িয়ে যে এই অপরাজেয় বাংলা আমাদের স্বাধীনতার প্রতীক, একটি প্রতীকী রূপ। আমাদের স্বাধীনতা অর্জনের জন্য যে কষ্ট করতে হচ্ছে সেটা ওটার সামনে দাঁড়িয়ে একটু চিন্তা করেন। আপনি মধুর ক্যান্টিনে যে এক কাপ লাল চা খান, আপনি খেতে খেতে চিন্তা করেন যে এই দেশের স্বাধীনতার যুদ্ধের পুরো ছকটা এখানে বসে চিন্তা করা হচ্ছে। দেখবেন আপনার শরীরকে অদ্ভুত রকম কাঁপছে আপনি যখন চিন্তা করবেন। আপনি জগন্নাথ হলের সামনে চলে যান, আপনি চিন্তা করেন যে ৭১-এ বুদ্ধিজীবী হত্যা করার সময় এখান থেকে শিক্ষকদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এই এলাকা থেকে। তো এইগুলো ভাবলে আপনার নিজের মধ্যে এক ধরনের অন্যরকম বোধ কাজ করবে, এবং সেই বোধ থেকে আপনি যে বিষয়ে আগ্রহী, যদি চলচ্চিত্র হয়, যদি বিতর্ক হয়, যদি আইটি হয়, যদি আপনি যদি ট্যুরিস্ট হতে চান, আপনি যদি ফটোগ্রাফি পছন্দ করেন, যেটা আপনার সঙ্গে যায় সেরকম কোনো একটা সংগঠনের সঙ্গে আপনার একটা কানেকশন বা অ্যাটাচমেন্ট থাকা জরুরি। এবং আপনি যখন অনেক কাল পরে আপনি যখন একটি গাড়ি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসবেন, আপনার নিজের না অনেক বেশি বহিরাগত মনে হবে যে এই বিশ্ববিদ্যালয়ে আপনি পড়েছেন, আপনার কোনো স্মৃতি নাই, ওই অর্থে কোনো স্মৃতি নাই। আপনার কোনো ছোটো ভাই ক্যাম্পাসে এখন নাই, কিন্তু আপনি যদি কোনো সংগঠনের সঙ্গে থাকেন, যেটা আমার ক্ষেত্রে হয় যে বিশ্ববিদ্যালয় ছাড়ার পরেও বিশ্ববিদ্যালয়ে এলে, এবং সেটা যদি আমার কোনো ছোটো ভাইরা জানতে পারে যে বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম, তাদেরকে কেন জানায়নি এটা নিয়ে তারা অভিমান করে। তো এইটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। এই ভালো লাগার কোনো মূল্য নেই, এটা অমূল্য। তো আমার একটাই অনুরোধ, আপনারা অনেক বেশি পড়াশোনা তো করবেনই, কিন্তু আমার বিশ্বাস যে পড়াশোনার জন্য আপনার পুরো সময়টা চলে যায় না, এর বাইরেও আপনার সময় থাকে। সেই সময়টা আপনি কোনো একটা ভালো কাজের পেছনে ব্যয় করেন। সেটা যে শুধু সংগঠন করতে হবে তা না, আপনি নিজে নিজে কোনো ভালো উদ্যোগও নিতে পারেন, সেটা আপনার একক সংগঠনও হতে পারে। সুতরাং আমাদের বাংলাদেশকে গড়তে হলে, বিশ্ববিদ্যালয়ের চেতনাকে বাস্তবায়ন করতে হলে সংগঠন করার কোনো বিকল্প নেই। সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ।